This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশীদের ভারত ছাড়ার হিড়িকের মধ্যেই বড় হুঙ্কার অমিত শাহর। অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ ছাড়া করব। দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীরা বিপজ্জনক। কয়েকটি দল অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে। কয়েকটি রাজনৈতিক দল এসআইআর এর বিরোধী। নাম না করে তৃণমূল সহ এসআইআর বিরোধীদের তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর। और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे। ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। কথা বলবো এই নিয়ে নিউজরুম থেকে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময়, এই যে হুঙ্কার অমিত শাহর যে বার্তা, এটা কোন রাজনৈতিক দলের জন্য? যে রাজনৈতিক দলের কথা বলছে, যারা এসআইআর বিরোধী, যারা অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, তারা কারা? দেখো, এখানে একটা বিষয় রাজনৈতিকভাবে খুব স্পষ্ট হয়ে গেল। 24 ঘন্টার মধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে যে এই ইমিডিয়েট এই এসআইআরটা বন্ধ করা হোক। ঠিক তার 24 ঘন্টার মধ্যেই বিএসএফের এই অনুষ্ঠানে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করছেন যে বন্ধ এসব নিয়ে কোনো কথা নেই। পরিষ্কার তিনি বলছেন, যারা অনুপ্রবেশকারী, যারা বিদেশি, যারা লুকিয়ে এই দেশে ঢুকেছে, এই দেশের সম্পদে ভাগ বসাচ্ছে, এই দেশের নাগরিকত্ব নানানভাবে কাগজপত্র জোগাড় করেছে, প্রত্যেককে বেছে বেছে তাড়ানো হবে। আজকে তিনি কি হুঙ্কার দিলেন? এর আগে তিনি 3D ফর্মুলা দিয়েছিলেন যে চিহ্নিত করো, তাকে একদম সেখান থেকে ডিপোর্ট করে তারপর ডিলিট করে দাও, অর্থাৎ 3D সূত্র। তারপর আজকে তিনি যেটা বলছেন সেটা খুব মারাত্মক, একদম রাজনৈতিক বক্তব্য, যে যারা বিরোধিতা করছে কোথাও এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধেও কিন্তু তিনি ইঙ্গিত করছেন যে কোনো কিছু রেয়াত করা হবে না। বিদেশিদের বেছে বেছে ধরে ধরে নাম ডিলিট করে ফেরত পাঠানো হবে, কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এবং সেখান থেকেও তিনি আর একটা বিষয় স্পষ্ট করে দিলেন, এসআইআর হবে এবং এসআইআর যেটা হচ্ছে এরপরেও কিন্তু নজরদারি থাকছে, যেখানে কোনোভাবে যদি বিএলও বা বিএলএ এইখানে যোগসাযোগে থেকে যায়, কিছু কোনো নাম থেকে যায়, বাইরের লোকেদের নাম থেকে যায়, এরপর নথি যাচাই হবে, সেই ইঙ্গিত বোধহয় কোথাও দিয়ে রাখছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ কোনোভাবে বিদেশি অনুপ্রবেশকারী, সেটা বাংলাদেশি হোক, সেটা আফগানিস্তানের লোক হোক, একেবারে তুমি সঙ্গে থাকো তন্ময়। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, অমিত শাহর বক্তব্য যেখানে বলছেন অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ ছাড়া করা হবে, এবং আমি আপনাকে নির্দিষ্ট করে যে মন্তব্যের কথা বলতে চাইবো, কয়েকটি দল রয়েছে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, কয়েকটি রাজনৈতিক দল রয়েছে এসআইআর এর বিরোধী। কোথাও গিয়ে আপনার কি মনে হয় অমিত শাহর এই আক্রমণ তৃণমূলকে উদ্দেশ্য করে? না, অমিত শাহ এইসব বক্তব্য রাখলে প্রধান প্রশ্ন তো আপনাদেরই করা উচিত যে অনুপ্রবেশকারী মানে অন্য দেশ থেকে বর্ডার ক্রস করে ঢুকেছে ভারতবর্ষে, তো ভারতবর্ষের বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব তো হচ্ছে এই অমিত শাহের। তো অমিত শাহ কি ঘুমোচ্ছিলেন, বা তার বাহিনী কি ঘুমোচ্ছিল, নাকি তাদের ঢুকতে দেওয়া হয়েছে অনেক পয়সার বিনিময়ে, আর সেই পয়সা দিয়ে তার পার্টি চলছে? তাকে তো উত্তর দিতে হবে। প্রথম কথা হচ্ছে ঢুকলো কি করে, তারপরে তো চিহ্নিতকরণ, তাদেরকে বার করার প্রশ্ন। এই ঢোকার ব্যাপারে অনুপ্রবেশকারী, তার প্রথম যেটা অংশ অনুপ্রবেশ, এই অনুপ্রবেশটা হলো অমিত শাহের নাকের ডগা দিয়ে। সেটা কে করালো, কারা করালো, কেন করালো, কিসের বিনিময়ে করালো? জয়প্রকাশ বাবু, অনুপ্রবেশকারী নিয়ে আপনার বক্তব্য পরিষ্কার হয়েছে, আপনি বুঝতে পেরেছেন কি বল, কিন্তু কয়েকটি রাজনৈতিক দল এসআইআর এর বিরোধী বলছেন। এসআইআর এর বিরোধী কি বলবেন? না, এসআইআর এর বিরোধী যখন এসআইআর এর জন্য মানুষের প্রাণ যাচ্ছে, এসআইআর করুক না, 2 বছর ধরে করার কথা।
2002-এ অটল বিহারী বাজপেয়ী বিজেপিরই প্রধানমন্ত্রী, তিনি করালেন 2 বছর ধরে। আর আজকে অমিত শাহ হঠাৎ কেন বলছেন যে 1.5 মাস 2 মাসে হবে, মানুষের উপর চাপ দিয়ে ভয় দেখিয়ে? এটা তো ভোটের অধিকার, এটা তো ইলেকশন কমিশনের ব্যাপার। উনি কেন নাক গলাচ্ছেন? ইলেকশন কমিশন করাবে। উনিও যতখানি স্টেক হোল্ডার, তৃণমূল কংগ্রেসও ততখানি স্টেক হোল্ডার। রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের এই ক্ষেত্রে ভূমিকা নির্দিষ্ট। উনি কেন ইলেকশন কমিশনের হয়ে কথা বলছেন? ইলেকশন কমিশন তো আমরা একদিন জানতাম তারা নিরপেক্ষ। আজকে ইলেকশন কমিশনের মুখপাত্র অমিত শাহ কবে থেকে হলেন যে কি করবেন ইলেকশন কমিশন, SIR, এই ওই? সেটা ইলেকশন কমিশন করতে দিন। আপনি ইলেকশন কমিশনের কেউ নয়, অন্তত অফিসিয়ালি। আমরা জানি আপনারা পকেটে পুরে নিয়েছেন ইলেকশন কমিশনকে, তাই বলে ইলেকশন কমিশনের হয়ে বক্তব্যও রাখবেন? খুব নিন্দনীয়। কোনোদিন গৃহমন্ত্রীর সাজে না, শোভা পায় না ইলেকশন কমিশনের হয়ে বক্তব্য রাখা। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, অমিত শাহর হুঙ্কার, তিনি যে হুঙ্কারের কথা বলছেন, অর্থাৎ অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ ছাড়া করব, দেশের সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীরা বিপজ্জনক, এমন কয়েকটা রাজনৈতিক দল রয়েছে যারা এই অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, এবং এটাও বলেছেন এমন কয়েকটি রাজনৈতিক দল রয়েছে যারা SIR এর বিরোধী। और घुसपैठ को रोकना न केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो SIR की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন বাবু, অমিত শাহর এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন? বোগাস, একেবারে বোগাস। অমিত শাহ বরঞ্চ যে কথাটা আমরা বলছিলাম সেটাকে স্পষ্ট করে দিলেন যে নির্বাচন কমিশন SIR এ যা করতে চাইছে সেটা নির্ভুল ভোটার তালিকা নয়, সেটা হচ্ছে নাগরিকত্ব ঠিক করাটা নির্বাচন কমিশনের অতএব ঘাড়ে পড়ল। এটা নির্বাচন কমিশনের কাজ না। অমিত শাহ দপ্তরের কাজ নাগরিকত্ব নির্ধারণ করা, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। 2013 সাল থেকে চেষ্টা হচ্ছে আসামে, 19 সালে লিস্ট বেরিয়েছে, আজও পর্যন্ত সেই লিস্ট ফাইনাল করতে পারেনি। এই অপরাধ যদি কিছু থেকে থাকে সেই অপরাধ অমিত শাহ, আর নিজের অযোগ্যতাকে ফেলে দিচ্ছে নির্বাচন কমিশনের ঘাড়ে। বলছে ঘুষপেটিয়া সব চুন চুনকে, তাদের সবাইকে ডিলিট করে ডিপোর্ট করা হবে। বিহারের SIR এ 47 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে ঘুষপেটিয়া কজন, কে কে, নামের তালিকা কোথায়? রোহিঙ্গা মুসলমান কত, নামের তালিকা কোথায়? বাংলাদেশি মুসলমান কত, নামের তালিকা কোথায়? অনুপ্রবেশকারীদের তালিকা তো উনি নিজে বিহারে দিতে পারেন, বরং বিহারের ভোটার লিস্ট এমন ভাবেই ব্যবস্থা করা হয়েছে যেটা আমরা আগে মহারাষ্ট্রতেও দেখেছি। শাসক বিজেপি তার যাতে সুবিধে পায় তার মতন করে পশ্চিমবাংলাতেও একই রকম ভাবে যাদের ভোটে জিতেছে শান্তনু ঠাকুররা, MP হয়েছে, মন্ত্রী হয়েছে, অথবা তৃণমূলের MLA রা নেতা হয়েছে, তারা যাদের ভোটে নির্বাচিত হলেন তাদেরকে যদি পচানি ফেলতে হয় তাহলে এই নেতা মন্ত্রীদের প্রথম ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে হবে। ঘুষপেটিয়া তালিকাটা বিহারের দিক। বুঝলাম সুজন বাবু, আপনার বক্তব্য পরিষ্কার, ধন্যবাদ আপনাকে। ইতিমধ্যে SIR শুরু হতেই দেখা যাচ্ছে যে ছবিগুলো একদম, আমরা সীমান্তের ছবিগুলো যদি আপনাদেরকে দেখাই, মানে বাস্তব ছবিটা যদি দেখাই, তাহলে পরিষ্কার দেখতে পাবেন বাংলাদেশিরা পালাচ্ছে। স্বরূপনগর সীমান্ত পারের অপেক্ষা
এখন 200-র বেশি বাংলাদেশি সেখানে অপেক্ষা করছে। এতদিন কোথায় ছিল তারা? প্রশ্ন শুনে মুখে কুলুপ অনুপ্রবেশকারীদের। কাদের আশ্রয় ভারতের ছিল বাংলাদেশিরা? কেন মুখ খুলছে না অনুপ্রবেশকারীরা? বাস্তব ছবিটা কি উঠে এসছে দেখুন এবার। চলুন এবার পরের ছবিটা দেখাই। চোখের চিকিৎসা করাতে এসে ভারতে বাস, 20 বছর ধরে বঙ্গে জাঁকিয়ে বসেছিল বাংলাদেশি। স্যারের গুতোয় এখন ঠাঁই হয়েছে কোথায়? হোল্ডিং সেন্টারে ডাক্তার দেখানোর জন্য যাওয়া সাফাই অনুপ্রবেশকারীর। কোনো নথি ছাড়াই বছরের পর বছর কিভাবে বাস বাংলাদেশে এই পরিবারের? কেন নজরদারি ছিল না স্থানীয় প্রশাসনের? কাদের মদতে সুখে এই বসবাস করতে পারছিলেন অনুপ্রবেশকারীরা? দৃষ্টিহীন। কবে এসেছিল ছেলে? আমরা অনেক দিন এসেছি। কতদিন? 20 বছর। 20 বছর ভারতে? তাহলে তো আপনার ভোটার কার্ড, আধার কার্ড আছে? আমাদের কিছু নেই। লক্ষ্মীর ভান্ডার কিচ্ছু নেই আমাদের। কেন দেয়নি? আমাদের ডকুমেন্টস না থাকলে কি করে দেবে? ডকুমেন্টস না থাকলে লক্ষ্মী ভান্ডার আবার কে দেবে? আপনার জন্ম কোথায়? আমার জন্ম বাংলাদেশে। আমার চোখের ডাক্তার দেখানোর জন্য এখানে আসা হয়েছিল। 20 বছর ধরে আছেন বলছেন? হ্যাঁ। 20 বছর ধরে আপনার ছেলে রয়েছেন চোখের ডাক্তার দেখাতে? আমরা এসেছিলাম, ডাক্তার দেখাইছি, এই ডাক্তার ওই ডাক্তার পাল্টাপাল্টি করে বয়তে 20 বছর লেগে গেছে। হ্যাঁ, তা সুরাইয়ার যেতে পারিনি, বয়সে এখন বর্ডার খুলে দিয়েছে তাই বাড়ি যাচ্ছে। 20 বছর ধরে এই ডাক্তার ও ডাক্তার হচ্ছে? ডাক্তার দেখাইছে আর এই জায়গায় এমনি থাকছিল, ওর বাবা কাজ করছিল। কি কাজ করে? ও যখন যা পায়, জোগাড়ের কাজ, রঙের কাজ, জোগাড়ের রঙের। কোথায় সেটা? ডানকুনি। আপনার ডানকুনিতে থাকতেন? কি বাড়ি ভাড়া নাকি? না, ভাড়া বাড়ি থাকতাম। এখানে 20 বছর আগে আসছিলেন কি করে? সুরাইয়ার ছিল লোক যেরকম আছে, আমরা এরকম ছিলাম। দালাল ধরে? হ্যাঁ। 20 বছর তো নিশ্চয়ই অনেকবার বাংলাদেশ গেছে। আমরা যাইনি। কেন? আত্মীয় স্বজন আছে তো? আছে, একবার গেছিলাম, চলে এসেছিলাম। কি করে গেলেন, কি করে আসলে? ওইরকমই গেছি, এসছি, আর বলতে পারছি। দালাল ধরে বর্ডার পার করে? আচ্ছা দিদি, এখানে আপনার রেশন কার্ড হয়েছিল? কোনো কার্ডই নেই আমাদের। কেউ করে দেয়নি? আবেদন করেছিলেন? না, আমরা কি করতে করবো? আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশ ফেরত যাওয়ার কার্ড করে কি করবো? অসুস্থ হলে হাসপাতালে যেতেন না? হ্যাঁ, হাসপাতাল তেমনি ওষুধ আনতাম, কিনে খেতাম। তখন আপনার ওখানে তো নাম লিখতে হতো। তার নাম লিখছি। অদ্ভুত দাবি। 20 বছর ধরে বলছেন ভারতে রয়েছে, ছেলের চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে এসেছিলেন নাকি 20 বছর ধরে। 20 বছর ধরে এই ডাক্তার ওই ডাক্তার ঘুরেও ডাক্তার পাওয়া যায়নি, ফলে এই দেশেই থেকে গিয়েছেন এবং তাদের দাবি তাদের কোনো ভারতীয় নাগরিকত্বের পরিচয় নেই। এবং অনুপ্রবেশকারীদের জোম এসআইআর, ভোটার তালিকায় সংশোধন শুরু হতেই চম্পট বাংলাদেশে। বাড়ি বিক্রি করে মধ্যমগ্রাম থেকে উধাও অনুপ্রবেশকারী। 15 বছর আগে অনুপ্রবেশ করে নথি তৈরি করে ফেলেছিল রবিউল। লক্ষ্মীর ভান্ডারে টাকাও পেত বাংলাদেশের পরিবার। কিভাবে ভারতীয় পরিচয়পত্র বানালো অনুপ্রবেশকারী? কাদের মদতে সরকারি প্রকল্পের সুবিধাভোগী? জানি না, শুনেছিলাম যে বাংলাদেশে নাকি। বাংলাদেশি এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে। ভয় পাচ্ছিল। হ্যাঁ, এসআইর জন্য ভয় পাচ্ছিল। হতো এরা তো বহুত দিন আগে এসছিল, তা অনেক আগে এসছিল, এসে ভাড়া ছিল অন্য জায়গায়। বছর তার বেশি, 15 বছর ওইরকমই হবে। ভোট টোট দিত এরা? হ্যাঁ, ভোট দিয়ে ভোটার কার্ড ছিল, সব ছিল, লক্ষ্মী ভান্ডার সব ছিল। বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। 10-12 বছর ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারে ছিল। মানে এইটা এখানে দিত, তাহলে ওরা চলে গেল কেন? ভয়ে আতঙ্কে গেছে। অনেক দিন দিয়ে আছে, 5-6 বছর দিয়ে ছিল। আচ্ছা, এই লোকটার নাম কি ছিল? রবুল মণ্ডল ছিল। বাড়িতে কজন মেম্বার ছিল? এরা মোটামুটি 8 জন ছিল। 8 জন? 5 জন ছেলে পিলে ধরে 5 জন ছিল। 5 জন? 3টে ছেলে। হ্যাঁ, ভোটার কজন ছিল? মানে 2 জন। আচ্ছা, বাচ্চা কি করতো? লোহা ভাঙার ব্যবসা করতো। এই যে আদৌ মানে বিহারে যখন শুরু হয়েছে, সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না, সেই ভাই চলে গেছে। এবং এই মুহূর্তে আবারও অমিত শাহর বক্তব্যের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়িকের ছবি আপনাদেরকে দেখালাম, ঠিক সেরকম একটা পরিস্থিতি, সেরকম একটা আবহের মধ্যেই বড় হুঙ্কার অমিত শাহর। অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ ছাড়া করব, শুনবো কি বলেছেন। और घुसपैठ को रोकना
केवल देश की सुरक्षा के लिए जरूरी है, देश की लोकतांत्रिक व्यवस्था को प्रदूषित होने से बचाने के लिए भी घुसपैठ को रोकना जरूरी है। मगर दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं, और वो राजनीतिक दल चुनाव आयोग द्वारा जो SIR की प्रक्रिया चल रही है, मतदाता सूची का शुद्धिकरण जो चल रहा है, इसका खिलाफत कर रहे हैं। मैं आज इस हीरक जयंती समारोह में बहुत स्पष्ट करना चाहता हूं कि हम इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। इस देश के किसी भी राज्य का मुख्यमंत्री कौन हो, देश का प्रधानमंत्री कौन हो, वो निर्णय केवल और केवल भारत का नागरिक कर सकता है। অমিত শাহর বক্তব্যের দিকে নজর রাখছি আমরা, যেখানে অমিত শাহ বলছেন অনুপ্রবেশকারীরা দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক, এবং বিশেষ করে তিনি তার বক্তব্যে যে কথাটা উঠে এসেছে, কয়েকটি দল রয়েছে অনুপ্রবেশকারীদের বাঁচানোর চেষ্টা করছে, এমন কয়েকটা রাজনৈতিক দল রয়েছে যারা SIR এর বিরোধী। নাম না করে তৃণমূল সহ SIR বিরোধীদের তোপ স্বরাষ্ট্রমন্ত্রী। আর এর প্রেক্ষিতে তৃণমূল কি বলছে শুনবো। আমরা অবশ্যই সেই বক্তব্যের দিকে নজর রাখবো, কিন্তু আমরা যোগাযোগ করেছিলাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ মজুমদার যিনি যেটা বলেছিলেন যে অমিত শাহ অনুপ্রবেশকারীদের নিয়ে যখন কথা বলছেন, অনুপ্রবেশকারীরা এলো কোথা থেকে? সীমান্তে BSF রয়েছে, তাহলে BSF এর নজরদারির অভাব রয়েছে, এবং যেই কারণেই বাংলাদেশিরা ভারতে ঢুকে গেছে। এবং SIR এর বিরোধীদের, মানে যে কয়েকটা রাজনৈতিক দল রয়েছে যারা SIR বিরোধী, সেই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে যে বক্তব্য সামনে এসছে, যেটা জয়প্রকাশ মজুমদার TV9 বাংলাকে বলেছেন, যে ইলেকশন কমিশনের হয়ে অমিত শাহ কথা বলছেন। ইলেকশন কমিশনের হয়ে অমিত শাহ কেন কথা বলছেন এই প্রশ্ন তুলেছেন। বিজেপি কি মনে করছে আমরা সেটা নিয়েও কথা বলবো। এই মুহূর্তে বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুল বাবু, আমরা অমিত শাহর বক্তব্যের দিকে নজর রাখছি, যেখানে তিনি গুজরাটের একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে SIR নিয়ে তৃণমূল সহ বিরোধীদের নিশানা করেছেন, যেখানে তৃণমূলের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার বলছেন ইলেকশন কমিশনের হয়ে কেন অমিত শাহ কথা বলছেন। দেখুন, বিষয় হচ্ছে যে দেশের নিরাপত্তা দেখার, আভ্যন্তরীণ নিরাপত্তা দেখার কাজ স্বরাষ্ট্রমন্ত্রী। অতএব ইলেকশন কমিশন তার ভোটার লিস্টের কাজ করছে, আর সেই ভোটার লিস্টের কাজ হওয়া মাত্রই যারা বিদেশি নাগরিক তারা পালিয়ে যাচ্ছে, আর এই বিদেশি নাগরিকদের দেশ ছাড়া করার কাজ তো স্বরাষ্ট্র মন্ত্রকের। অতএব সেই স্বরাষ্ট্র মন্ত্রকের যে কাজ, তার জন্যই তো CA আইন পাশ করিয়েছে। CA আইন মতে তাদেরকে এটা করা হচ্ছে। অতএব সেই কারণের জন্য পরিষ্কারভাবে এই কাজটা স্বরাষ্ট্র মন্ত্রকের, তার কাজই সে করছে। অতএব এতে অন্য কারো কাজের হস্তক্ষেপ নয়, দুটো কাজ পুরো আলাদা। ইলেকশন কমিশনের কাজ আর স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ সম্পূর্ণ আলাদা, কিন্তু অনুপ্রবেশকারী মুক্ত করার কাজ নিশ্চয়ই এটা স্বরাষ্ট্র মন্ত্রকের, কিন্তু ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারীকে মুক্ত করার কাজ হচ্ছে ইলেকশন কমিশন। রাহুল বাবু, অনেক ধন্যবাদ আপনাকে।